প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি বিচ সংলাপে। শেরিনা ওয়াহিদ প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করব আজকে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কি পরিস্থিতিতে আছে এই নিয়ে। আমাদের মাঝে চলে এসেছেন আজকে MS সিদ্দিকী, উনি আছেন সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ থেকে, এবং তার সাথে আছেন মাহফুজুল হক শাহ, উনি আছেন সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে বিচ সংলাপে আরও একবার থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকে একটা ছোট্ট প্রতিবেদন আছে, সেটি দেখে আমরা আলোচনায় ফিরে আসছি। দেশি বিদেশি ব্যবসায়ীদের একসাথে সব সেবা বা ওয়ান স্টপ সার্ভিসকে আরও গতিশীল করার দাবি উঠেছে, এবং তার সাথে সাথে শীর্ষ ব্যবসায়ীরা বলেছেন তা করা গেলে কেটে যাবে বেসরকারি খাতের বিনিয়োগের খরা। তাদের অভিযোগ, ওয়ান স্টপ সার্ভিসে চুক্তিবদ্ধ হয়েও বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান সময়মতো সেবা দিচ্ছে না, এবং তার সাথে সাথে যদিও বিডা চেয়ারম্যান বলেছেন সেবা দিতে যদি হয়রানি হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখে আসি সুলতান আহমেদের একটি রিপোর্ট। ব্যবসা সহজে করা যায় এমন সূচকে বিশ্বের 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও 168তম। আর এমন পরিস্থিতি থেকে উত্তরণে দেশি বিদেশি উদ্যোক্তাদের একসাথে সব ধরনের সেবা দিতে আইন করে গঠন করা হয় ওয়ান স্টপ সার্ভিস, যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিডার হিসেব বলছে প্রতিষ্ঠার পর থেকে মোট 39,722টি সেবা প্রদান করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, যার মধ্যে বেঁধে দেয়া সময়ের মধ্যে দেয়া গেছে 19,955টি, আর সময়ের বাইরে 19,767টি সেবা দিয়েছে বিডা। তবে যার সিংহভাগই বিদেশি বিনিয়োগকারীদের জন্য। এর বাইরে আরও 35টি সেবা দিতে বিভিন্ন সরকারি সংস্থার সাথে ধাপে ধাপে চুক্তি করেছে বিডা। তবে চুক্তি অনুযায়ী সেবা দিতে পারছে না বেশ কয়েকটি সরকারি সংস্থা। বিডা চেয়ারম্যান অবশ্য বলছেন আরও ভালো সেবা দিতে চেষ্টা করছেন তারা যেন বিডা ওএসএস প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অন্তত যেগুলি ইন্টিগ্রেটেড আছে এই সার্ভিসগুলি নেওয়ার চেষ্টা করেন। যদি কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে তাদেরকে সার্ভিস না দেয়, আমি বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে তাদের পক্ষে এটি নিশ্চিত করব। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি বলছেন করোনা মহামারী কমে আসায় বাড়ছে বিনিয়োগ। এমন পরিস্থিতিতে ওয়ান স্টপ সেবাও বাড়াতে হবে। বাংলাদেশের বিজনেসকে সহজ করার জন্য, শিল্পায়ন বাড়ানোর জন্য সরকারের যে লক্ষ্যগুলি আছে, লক্ষ্যগুলি অ্যাচিভ করতে হলে কিন্তু আমাদের শিল্পায়ন দরকার, কর্মসংস্থান বাড়ানোর দরকার। তো সেক্ষেত্রে আমি মনে করি ওয়ান স্টপ সার্ভিসটা খুবই কার্যকর। অনেক ব্যবসায়ী বলছেন ওয়ান স্টপ সেবা বিদেশি বিনিয়োগকারীরা পেলেও দেশীয় ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত হারে পাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সেবায় পুরোপুরি দুর্নীতি বন্ধ করে সবার জন্য সময় মতো নিশ্চিত করার বিকল্প নেই। অ্যাক্ট করা হয়েছে সেটা ভালো, কিন্তু সক্ষমতার জায়গাগুলোতে দুর্বলতা থাকলে আমাদের উদ্যোক্তারা, ব্যবসায়ীরাও সেটা পাবেন না, দুর্নীতিরও একটা সুযোগ সেখানে সৃষ্টি হবে। বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে 2021-এর মধ্যেই 100-র ঘরে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রিয় দর্শক, দেখে আসলাম আজকের দিনের একটি ছোট্ট রিপোর্ট। কথা বলবো ব্যবসা বাণিজ্যের গতি নিয়ে। আমাদের সাথে আছেন আমাদের আরও একজন অতিথি, খোরশেদ আলম, উনি উপদেষ্টা বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি বিচ সংলাপে আমাদের সাথে আরও একবার থাকার জন্য। ব্যবসা বাণিজ্যর গতি নিয়ে কথা বলবো। খোরশেদ আলম, আপনার সাথেই শুরু করতে চাচ্ছি। 2 বছর পার হয়ে গেছে এই করোনা মহামারীর সাথে আমরা লড়াই করে যাচ্ছি। কি পরিস্থিতি মনে হচ্ছে? 2 বছর আগে যেরকম ছিল এখন পরিস্থিতি অনেক ভিন্ন। কি মনে হয় যে কি অবস্থায় আছে এখন আমাদের ব্যবসা বাণিজ্য? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে যোগ করার জন্য। এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনার করোনা 2 বছর আগে এবং আজকের সঙ্গে যদি তুলনা করি, আমি সর্বপ্রথম যাব একদম সর্বনিম্ন ব্যবসায়ী থেকে। সর্বনিম্ন ব্যবসায়ী বলতে যারা ছোট ছোট দোকান করেছেন, ছোট ছোট বাজার করেছেন, ছোট ছোট তাদের ব্যবসা ছিল, বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা যারা করেছেন, যারা ভ্যান গাড়ি চালাতেন, যারা রিক্সা চালাতেন, যারা দিন মজুরের মতো কাজ করে আস্তে আস্তে ব্যবসার দিকে যারা চাকা ঘুরাতেন, ছোট ছোট দোকান মফস্বল বা অন্য অন্য জায়গায়, আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য মতে সেগুলা মোটামুটি এখন একটা এরকম পর্যায়ে আসছে যেটা অন্য আগের যে স্বাভাবিক ছিল তার মতো না হলে 80% আমার মনে হয় রিকভারি হয়েছে। এবং তাদের মধ্যে একটা আগ্রহ হয়েছে যে জিনিসটা তারা এতদিন এই করোনার জন্য বন্ধ ছিল বা কাজ করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, তাদের যে লোকসান হয়েছে সেটা তারা হয়তো আগামীতে যদি
এরকম 6 মাস 1 বছর সময় পায়, এটা তারা পোষায় নিতে পারবে। দ্বিতীয়ত হলো মধ্যবিত্ত যারা আছেন, ছোট মাঝারি ধরনের ইন্ডাস্ট্রি গুলা, যেমন আমি যদি বলতে পারি, যেমন পুরান ঢাকায় যেসব ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে অল্প 20, 25, 30, 40 জন লোকের নিয়ে, বা আপনার পুরান ঢাকার বা অন্য জায়গায় বা চিটাগাংয়ের বিভিন্ন সেক্টরে বা অন্য জায়গায় ছোট ছোট গার্মেন্টস, ছোট ছোট প্লাস্টিকের আইটেম, বিভিন্ন আইটেম গুলা এই প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলেছে এবং তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার তাদের কাছে কিন্তু অর্ডার আসতেছে। আচ্ছা, তো এখন তারা আশাবাদী যে আমাদের যেটা লস হয়েছে সেটা, তো আমার দৃষ্টিতে 2 বছর আগে বা মধ্যে যে বন্ধ ছিল তার চেয়ে এখন পরিস্থিতি অনেক ভালো এবং উন্নতির আশা করা যাচ্ছে। তৃতীয়ত হলো যে যারা মধ্য এবং উচ্চবিত্ত যাদের ব্যবসা আছে, ধরেন তাদের তো মোটামুটি সবসময় একই রকম থাকে। এখন যদি বড় ব্যবসার জন্য বলি, যেমন গ্রামীণ ফোন বা অন্যান্য যেসব মোবাইল ফোন কোম্পানি, তাদের ব্যবসায় কিন্তু কোনো ঘাটতি প্রথমে ছিল না, এখনো আছে বলে আমার মনে হয় না, বরঞ্চ তাদেরটা বেড়েছে। এর ভিতরে বা অন্যান্য যেসব শপিং মল বা বলেন, বা যারা এখন বর্তমানে ধরেন আপনার এই যে আপনার করতেছে, যেগুলা কি বলবো, অনলাইন শপিং করতেছে, তাদের কিন্তু ব্যবসা জমজমাট, এটা আগে ছিল এখনো হচ্ছে। তবে এই অনলাইন ব্যবসার উপরে আমরা কিন্তু এই অর্থনীতিকে ধরে রাখতে পারবো না। এখানে কিন্তু ওই সর্বনিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত লোকেরা কিন্তু এখানে আসার তাদের স্কোপ নাই। এটা একটা মনোপলির মতো চলে যাচ্ছে, যার জন্য যে ওপেন মার্কেট, যেটা ছোট বড় সবার জন্য যেটা, এটা কিন্তু এখন খোলা হয়েছে এবং সর্বদিক দিয়ে আমার দৃষ্টিতে এখন মনে হয় যে 2 বছর আগের যে অবস্থা ছিল তার অন্তপক্ষে 80% চলে আসছে। 20% তারা রিকভারি করতে তাদের সময় লাগবে একটু, কিন্তু যদি সময়টা পায় আগের মতো তারা গতি ফিরে পাবে। জি, ধন্যবাদ। এম এস সিদ্দিকী স্যার, আপনার কাছে আসছিলাম, আমরা শুনলাম খোরশেদ আলম আমাদেরকে জানালেন ওনার মতামত। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এই করোনার নতুন দারিদ্র্যের সংখ্যা কিন্তু বেড়েছে এবং অনেকে দেখা গেছে যে ব্যবসা বা অনেক কাজ গুটিয়ে কিন্তু গ্রাম অঞ্চলে চলে গেছে। ওনাদের দিন কিভাবে কাটছে বা কি চিন্তা করছে, সামনে কি ওনাদের জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে নাকি, এই বিষয়ে বলবেন। ধন্যবাদ। প্রথমে আপনাদের প্রতিবেদনের ছোট্ট একটা কথা বলে নেই। ইজ অফ ডুইং বিজনেস এর ইন্ডেক্স হচ্ছে 10টা প্যারামিটারে ওরা একটা মেজার করে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা কেমন পাওয়া যায়। তার ভিতরে একটা হচ্ছে ব্যবসার স্টার্ট আপ। আপনারা যে প্রতিবেদনটা প্রকাশ করেছে, এটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস। প্রথম রেজিস্ট্রেশনের যে পারমিশন, সেটার ব্যাপারে আলোচনা করেছেন, সেটা ইজি করার জন্য চেষ্টা করছে, এখনো কিন্তু পারফেক্টলি করতে পারেনি। সুতরাং এটাই যে শেষ কথা, অনেকে এটা নিয়ে কনফিউজড হয় যে বোধহয় সহজে একটা বিজনেস কোম্পানিকে রেজিস্টার করতে পারলেই বুঝি বিজনেস ইজি হয়ে গেল। আরো 9টা ইন্ডেক্সে আমরা খুবই খারাপ অবস্থায় আছি এবং সরকার যদি 100-র নিচে আনতে চায় স্কোর, এখন প্রায় 76-77 আছে, তাহলে শুধুমাত্র ব্যবসার রেজিস্ট্রেশন সহজীকরণ করলে হবে না, আরো 9টা ডিটেলসে যাচ্ছে না, আরো 9টা নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন যে অনেক লোকের বিজনেস বন্ধ করে দিয়ে গ্রামে চলে গেছে, অন্য পেশায়ও চলে গেছে, চাকরিতে চলে গেছে, বেকার হয়ে গেছে, সেটার একটা ইন্ডিকেটর হচ্ছে আজকের একটা দৈনিক পত্রিকা একটা প্রতিবেদন হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে যে দোকান আছে 1,60,000 দোকান গত 6 মাসে হাত বদল হয়েছে। অর্থাৎ দোকানদাররা তাদের দোকান বিক্রি করে দিয়েছে অন্যদের কাছে এবং খুব কম দামে। এই সংখ্যাটা হচ্ছে 2020 সালে 1 বছরে যেই দোকান হস্তান্তর হয়েছে, এই বছরের প্রথম 6 মাসে ঠিক ওই পরিমাণ, তার মানে দোকান হস্তান্তরের বিক্রি করে দেওয়ার সংখ্যা ডবল হয়ে গেছে। এর দ্বারা একটা ইন্ডিকেটর বোঝা যায় যে আমাদের দেশে গত বছর যখন প্যান্ডেমিক শুরু হয়, প্রথম 6 মাসে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এইবার নতুন লকডাউনে মাত্র 1 থেকে 1.5 মাসে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। এটার কারণ হচ্ছে যে প্রথমে গত বছর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মার্কেট কমে গেছে, ক্যাপিটাল কমে গেছে, বিক্রি কমে গেছে, তাতে এমনিতেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালনারেবল অবস্থায় আছে। সুতরাং অল্প 1-1.5 মাসের লকডাউনেই অনেকগুলি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সুতরাং পরিস্থিতি আসলে খোরশেদ আলম সাহেব যতটুকু আশাবাদী কথা বলেছেন, আমি অত আশাবাদী কথা বলতে পারছি না। এদের অনেকেই বেকার হয়ে আছে, অনেকে অন্য চাকরিতে বা অন্য কোনো পেশায় চলে গেছে, যাদের গ্রামের থাকা খাওয়ার অবস্থা আছে অথবা না থাকলেও তারা গ্রামে চলে গেছে, নিজের গ্রামের বাড়িতে, কারণ সেখানে খরচ কম, কোনো না কোনো কিছু করে অন্তত ডাল ভাত খাওয়া যাবে, অ্যাটলিস্ট না খেয়ে থাকবে না।
এরকম একটা পরিস্থিতি এখন ওদের জন্য সরকার কি করবে? সরকার যে প্রণোদনা দিয়েছে, আপনাদের এই টক শোতে এসে বহুবার আলোচনা করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিগ্রস্ত লোকেরা কিন্তু সেই টাকাটা পাচ্ছে না। কারণ বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংকের সাথে যে সম্পর্ক তাদের, সেই সম্পর্কের কারণে, সম্পর্ক কম থাকার কারণে সেই প্রণোদনার টাকাটা কিন্তু তারা অ্যাকচুয়ালি যারা ক্ষতিগ্রস্ত তারা পাচ্ছে না। তারপর আরেকটা জিনিস হচ্ছে ব্যাংকের যে ক্রাইটেরিয়া আছে, মনে করেন যে দোকানদারটি তার দোকানটাই বিক্রি করে ফেলেছে, সে যদি এখন বলে আমাকে এখন লোন দাও, ব্যাংক বলে যে তোমাকে তো আমি তোমার বিজনেসই নাই, তোমার দোকানই নাই, তোমাকে আমি কোনো লোন দিতে পারবো না। কিন্তু আপনি উন্নত বিশ্বে দেখলে পলিসি দেখলে ঠিক দেখবেন তার উল্টাটা। একজন যে যদি বলে যে আমার সরকারের কাছে, এটা ব্যাংকের কাছে না, সরকারের কাছে যে বলবে, যখন বলছে বা সরকার নিজে সার্ভে করে দেখছে কোন মালিকটা কোন দোকানটা বন্ধ হয়ে গেছে, সেই মালিককে খুঁজে বের করে তাকে প্রণোদনা টাকা দিয়ে বলছে যে তুমি নতুন করে তোমার বিজনেস শুরু করো। অর্থাৎ সত্যিকার প্রণোদনা দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির সাথে বাংলাদেশের যে প্রণোদনার পদ্ধতি, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং আমাদেরটা কোনোভাবেই কার্যকরী হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সামান্য একটি লোক যদি ব্যবসা থেকে বের হয়ে যায়, ব্যবসাটা বন্ধ করে দেয়, বাংলাদেশের ব্যাংকিং রুল অনুযায়ী সে আর কোনো ঋণ পাওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে না। যেহেতু তারা ঋণ ক্রাইটেরিয়াতে পড়ে না, তারা ঋণ পাবে না, প্রণোদনা পাবে না, কারণ প্রণোদনাটাকে ঋণের ক্রাইটেরিয়াতে ফেলা হয়েছে। এই যে ঋণের ক্রাইটেরিয়া এবং প্রণোদনার ক্রাইটেরিয়া যে দুটো আলাদা জিনিস, এটা আমাদের দেশে এই বিভাজনটা করা হয়নি। সুতরাং তাদের জন্য সরকার অনেক টাকার ঘোষণা দিয়েছে, কিন্তু সেইটা এই প্রক্রিয়াগত কারণে, আইনগত কারণে এবং আন্তরিকতারও অভাব আছে বলে আমি মনে করি। এইসব কারণে এইসব ব্যবসায়ীরা এই প্রণোদনার টাকা পাচ্ছে না। সুতরাং আমি বলতে পারি যে আসলে প্রণোদনা বলতে যেটা সত্যিকার অর্থ বোঝায়, সেটা সত্যিকার নিডি ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো পাচ্ছে না। তো সুতরাং এই ব্যাপারে আমি আপনাকে কোনো আশাবাদী কথা শোনাতে পারলাম না। মাহফুজুল হক শাহ, আপনার কাছে আসতে চাচ্ছি। চট্টগ্রামের সাথে আছেন, ওখানের পরিস্থিতি জানাবেন, ব্যবসা বাণিজ্যের কতটা উন্নতি হয়েছে এবং আমরা কতটা উঠে দাঁড়াতে পেরেছি, এই বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই আমার পূর্ববর্তী দুটো আলোচনা যেটা করেছেন তার সাথে আমি অলমোস্ট একমত। অলরেডি সারা দেশের ব্যবসা বাণিজ্যের যে চিত্রটা ওনাদের বক্তব্য উঠে এসেছে, চট্টগ্রামও এটার বাইরে না। তো স্পেশালি আমি যেটা বলতে চাই আর কিছু পয়েন্ট অ্যাড করতে চাই জায়গায়, সেটা যেটা সিদ্দিক ভাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলেছেন, যেটা আমাদের একটা টোটালি সমাজে একটা কিন্তু ভুল ধারণা একটা সৃষ্টি হয়েছিল প্রণোদনার ব্যাপারটা। এবং ব্যবসায়ীরা, বিশেষ করে আমাদের গার্মেন্ট ব্যবসায়ীদেরকে অনেকে কটাক্ষ করে কথা বলেছে। আমি 2-1 দিন আগে একটা টিভি টক শোতে দেখেছি, একজন পার্লামেন্টের মেম্বার, সে অপোজিশনে আছে, একজন ভদ্র মহিলা, উনি যে ভাষায় গার্মেন্টস ব্যবসায়ীদেরকে কটাক্ষ করেছে একজন মানে আইন প্রণেতা হিসেবে, আমার কাছে খুব দুঃখ লেগেছে। তো বিষয়টা হচ্ছে ওইরকম, আমাদের দেশের প্রণোদনা হচ্ছে ওইটা লোনে পরিণত হয়েছে, আর যে বাস্তব যে কিছু ভিত্তিক যে আপনার যে সমস্যাগুলি আছে, সেগুলো হচ্ছে আমাদের আইন কারণের যে সমস্যা, সেটা যদি আমরা ওভারকাম করতে না পারি, তাহলে পরে সরকারের উচ্চ পর্যায় থেকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সদিচ্ছা আছে এবং উনি নিজে থেকে মনিটরিং করেই কিন্তু আমাদের প্রত্যেক সেক্টর গুলোকে কিভাবে সাহায্য করা যায় ওই ওয়েগুলো বাইর করার জন্য এখানে অথরিটিগুলোকে নির্দেশ দিয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের বিশেষ করে ফাইন্যান্স মিনিস্ট্রির যে রুলস এন্ড রেগুলেশনস, স্পেশালি ইন বাংলাদেশ ব্যাংকস, ওগুলা যদি মানতে যাই, আমাদের ব্যাংকগুলো যেগুলা ওগুলাকে মেনে ওনাদেরকে কাজ করতে হয়, সেই জায়গায় গিয়ে আমাদের প্রণোদনা যেভাবে দেওয়ার কথা সেভাবে বা পাওয়ার কথা সেভাবে কিন্তু কাজটা হচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে যেটা অলরেডি প্রসাদ ভাই বলেছেন এবং সিদ্দিক ভাই উল্লেখ করেছেন, সেটা হচ্ছে দেখুন বাংলাদেশে এখন আপনি চিহ্নিত কিভাবে করবেন, আপনার কাছে কোনো ডাটা নেই। এটা বাংলাদেশ তার উন্নত বিশ্বের অনেক দেশের সাথে ধরেন আমাদের এই সিস্টেম গুলা ডেভেলপ হয়নি বলে আমাদের কাছে কোনো ডাটা না, আমরা চিহ্নিত করতে পারছি না ঢাকা শহর থেকে, চট্টগ্রাম শহর থেকে যে গ্রামে চলে গিয়েছে উনি কোথায় আছেন, কি ব্যবসা করতেন, এগুলো কিন্তু নাই। আমি একটা দেশের উদাহরণ দিই, সেটা হচ্ছে চীন, আমাদের খুব কাছে। তো চীনের যে বিষয়টা ছিল, ওনাদের সিস্টেম গুলো এত ডেভেলপ, ওখানে কালকে যদি চাই সারা চায়নাতে কত কোটি ব্যবসায়ী আছে, কত লক্ষ ব্যবসায়ী আছে, দেখেন সে উইদিন 5 সেকেন্ড ওখানে সব ডাটা সিস্টেম আছে। এখন ওখানে আমেরিকাতে বলুন, সব জায়গায় উন্নত বিশ্বগুলোতে এইভাবে ওরা ডাটাগুলো সংরক্ষণ করেছে। আমাদের এখানে যে ওই জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারিনি, যে কারণে কি আমরা চিহ্নিত করতে পারছি না। এতে গেলে ব্যবসায়ীদের ব্যাপার। আর অন্যান্য যারা আছে
বিশেষ করে এমপ্লয়িরা যারা আছেন বা অন্যান্য ছোটখাটো নিজস্ব কিছু উৎপাদন খাতের সাথে বা আমাদের যারা হকার বলুন বা এই জাতীয় যারা আছে, ওই জায়গায় যদি ওখানেও একই অবস্থা। তো সুতরাং সবকিছু মিলে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অনুদান দেওয়ার জন্য সরকার যখন চিন্তা করেছিল, তখনও কিন্তু আমরা বলেছিলাম আগে চিহ্নিত করতে হবে, একটা যতদূর পারা যায় একটা খুব সুশৃঙ্খল ভাবে এবং সুচিন্তিত ভাবে একটা লিস্ট বানাতে হবে। সেই লিস্ট বানানোর জন্য আমাদের সরকারের তখন ডিপার্টমেন্ট গুলোকে আমরা অনুরোধ করেছিলাম, বিশেষ করে আমাদের স্থানীয় সরকার প্লাস আমাদের যে ট্রেড বডিগুলি আছে টপ টু বটম সব জায়গায় ওনাদেরকে ইউজ করে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য সে জায়গায় আমরা খুব একটা বেশি এগোতে পারিনি। যদিও বা আমরা রেডি ছিলাম, সে মার্কেট সমিতি বলুন, সে দোকান মালিক সমিতি বলুন, চেম্বার বলুন, অ্যাসোসিয়েশন বলুন, তো সুতরাং ওইসব জায়গাতে যদি আমরা অ্যাড্রেস করে, এখনো সরকারের যেহেতু সদিচ্ছা আছে, সরকার একটা প্ল্যান নিয়েছে, আর এই প্রণোদনার যে বিষয়টা এটা কিন্তু আমাদের সরকারের জন্য প্রথম একটা বড় ধরনের পদক্ষেপ। কেন এর আগে তো এরকম প্যান্ডামিক আমাদের ব্যবসা বাণিজ্য এফেক্ট করে নাই। সুতরাং সবকিছু মিলে সরকারের যে উদ্যোগটা আছে ওটাকে আমরা সবসময় স্বাগত জানাচ্ছি, এখনো জানাচ্ছি, কিন্তু এটা বাস্তবায়ন যোগ্য কিনা, বাস্তবায়ন ক্ষেত্রে মাঠ পর্যায়ে কি কি অসুবিধাগুলি আছে ওগুলোকে চিহ্নিত করে কিন্তু আমাদেরকে এগোতে হবে। আর যে প্রণোদনা এবং ঋণের যে বিষয়টা সিদ্দিক ভাই আলোচনা একটা পয়েন্ট বলি, প্রণোদনার বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আবার আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, এসে আমরা প্রণোদনা নিয়ে আলোচনা করছি। প্রিয় দর্শক, বিট সংলাপে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। কথা বলছিলাম ব্যবসা বাণিজ্যর গতি নিয়ে। কথা বলতে চাচ্ছি খোরশেদ আলম আপনার সাথে। প্রণোদনা নিয়ে একটি বিষয় উঠেছে যে আসলে এটাও বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই প্রণোদনার যে অংশটা এটা আসলে যাদের হাতে এখন টাকা আছে তারা পাচ্ছে, আর যারা আসলে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে তারা প্রণোদনা থেকেও বঞ্চিত হচ্ছে। একটু বিষয়টি জানাবেন যে কতটা সত্যতা আছে এর মধ্যে, এবং আসলে কি প্রণোদনা সবাই পাচ্ছে? আমি দেখি তো ওইটা ওগুলো অনেক সময় অনেক কিছু আসে আর কি। তবে এই যে প্রণোদনার ব্যাপারে আমি যদি আমাকে সময় দেয় আমি একটু বলবো। আপনি যেটা বলছেন এখানে একটু যে সমস্যাটা কোথায়, এই যে ব্যাংকের যারা টাকা নিয়ে টাকা দেয়নি তারা কিন্তু টাকা পাচ্ছে না। আমি আপনাকে বলি, অনেকে কিন্তু আগে বড় টাকা নিয়ে না, ওটা জান। আর একটা দিন খুশি ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। ব্যাংকের টাকা নেওয়ার ব্যাপারে যে নিয়েছে তা তো দোষী আছে, যে দিয়েছিল এটাকে কেন বলেন না? 10% এর জন্য ওটা বড় ধরনের, এটা জেনে শুনে দেওয়া হচ্ছে। এখন হলো কি যে তারা লোন না, সেটাই। কিন্তু যারা টাকাটা তাদের কি বলে রেগুলার না, যাদের পেমেন্ট রেগুলার না তাদের টাকাটা ওখানে ব্লক করা হয়েছে। যাদের রেগুলার তাদের কিন্তু ব্লক করে না। ওই জায়গায় না, ওই জায়গায় ঠিক আছে। আমাকে শুনে ভাই, আমাকে দিয়েছে, আমাকে ডেকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমি নেই নাই, আমি নেই নাই, আমি আমার বলছে আমার লাগে মনে করেন প্রতি মাসে লাগে 13.5 কোটি, আমাকে দিচ্ছে 1 কোটি পাইছি, লাগবে না ভাই। খোরশেদ ভাই কি ব্যবসা? আমি অ্যাকচুয়ালি টেক্সটাইল থেকে আসি 72 থেকে। এখন বর্তমানে আমার স্পিনিং মিল আছে, তবে আমি টেক্সটাইলের সবগুলি করে আসছি, শুধু গার্মেন্টস ছাড়া প্রোডাক্ট। কোনটা আপনার নাম? জি, আপনার স্পিনিং মিলের নাম কি? লিটল স্টার স্পিনিং, লিটল স্টার, জি, ইন্টিমেট স্পিনিং, দুপতারা স্পিনিং। আমি বাংলাদেশ থেকে একমাত্র আমি এক্সপোর্ট করেছি টার্কিতে সুতা ডাইরেক্ট। ও, আপনার স্পিন্ডেল কতগুলো? আমার একটা আছে 54,000, আর একটা আছে আপনার হলো 23,500, আর একটা আছে ছোট, ওটা শুধু ব্ল্যান্ড করি সিনথেটিক, ওটা আছে 12,000। জি, খোরশেদ আলম, আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম এটা একটু জানাবেন। জি, আপনি আপনার মতামত দেন, আমরা পরে মাহফুজুল হক সাহেব এবং এমএস সিদ্দিকী স্যারের কাছ থেকে ওনাদের মতামত নিব। আপনি বলুন। আমি দুইটা বিষয় বলবো। একটা হলো ইনসেন্টিভ সম্বন্ধে, উনি যেটা বলেছেন যে এটা প্রপার ওয়েতে দেওয়া হয় নাই। অ্যাকচুয়ালি অর্ডারটা এসেছে মনে করেন সরকার থেকে বাংলাদেশ ব্যাংকের উপরে। এই বাংলাদেশ ব্যাংক এটাকে আপনার ধরেন তারা গাইডলাইন দিয়েছে কাকে কাকে দিবে। এখন ব্যাংকে যখন দেওয়া হলো যে আমাকে দেওয়া হলো মনে করেন 5 কোটি টাকা, এখন ব্যাংক দেখে যে আমার কাছে ওভার ডিউজ আছে, ব্যাংকের নিয়ম হলো ওভার ডিউজ রাখতে পারবে না। যখন ওভার ডিউজ রাখবে তখন তারা কোনো লেনদেন করতে পারে না, এটা হলো ব্যাংকের আইন। তো এখন যদি মনে করেন আমার কাছে থাকার কথা 3 কোটি, ব্যাংক আমার কাছে 13 কোটি টাকা পাবে, তখন কিন্তু ব্যাংক আমাকে আইনত টাকা দিতে পারে না, যার জন্য কিছু কিছু টাকা ওনারা এখানে দিতে পারে নাই অনেকের ক্ষেত্রে। যা এইটার জন্য বেশি আমি দেখেছি অনেকে যে কান্নাকাটি করেছেন, ম্যাক্সিমাম লোকে তাদের এই ঘটনা
কাছে কয়েকজন ফোন করেছেন, তাই বলে আপনার কাছে ব্যাংক পাবে, ওইখানে অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এটা গেল একটা। আর দ্বিতীয়ত হলো যে ধরেন এখন বাংলাদেশ ব্যাংকের যে ইগুলো আছে মনিটরিং করতেছে, তারা কিন্তু মনিটরিং করতেছে এবং তাদের কাছে কিন্তু এগুলো জানানো হয় কাকে টাকা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হচ্ছে। কারণ হচ্ছে 4.5% কিন্তু বাংলাদেশ ব্যাংক দিবে আপনাকে ইন্টারেস্ট, আর 4.5% দিবে ওই ব্যাংকগুলোতে। তো এখন যে 4.5% যেহেতু দিবে, আপনাকে তো নোটিফাই করতে হবে যে আমি একে এত লোন দিয়েছি বা ইনসেন্টিভের টাকা দিয়েছি, এটা আপডেটেড রাখতে হয়। দ্বিতীয়ত হলো ভাইরা বলেছেন যে ডাটা, এই ডাটা সম্বন্ধে আমি বলতে চেয়েছিলাম যে ডাটাটা কিন্তু খুব সহজ জিনিস, বুঝছেন? এই জিনিসটা এরকম, দেখেন আমি বলেছিলাম, আবারও বলি একটু, আমি যখন প্রায় কোরিয়া যাই, তো আমি যখন একটা সাউথ কোরিয়াতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে দেগু সিটি, ওখানে ঢুকতে গেলে উপর একটা আপনার ডিজিটাল একটা নাম্বার ওঠে, এই মুহূর্তে কতজন মানে সিটিতে কতজন লোক আছেন, কতজন জন্ম হলো, কতজন মারা গেল। আপনি ঘুরে এসে দেখবেন 5 জন 10 জন কমে গেছে, মানে মরে গেছে, 10 জন জন্মগ্রহণ করেছে। এই যে সিস্টেমটা করেছে, এটা কিন্তু করে দিয়েছে, এখন কিন্তু কিছু করার নাই। কিন্তু আমরা কেন পারতেছি না? আপনি একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্য আমি চায়নাতে দেখেছি, আমি একটা লোককে, আমার একটা অফিস ছিল, যাই হোক সরি, তো ওইখানে আমার লোক একজন চলে গেছিল চাইনিজ, তাকে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেল কোথায় গেল। তো পরে আমি দেখি যে খবর নেই, ওইখানে তার সিটির একটা নাম ছিল, সেই সিটিতে পোস্ট অফিসে আমি ফোন করার পরে সে খুঁজে বের করে এনে আমাকে কানেকশন করে দিয়েছে। তো এখন যদি আমরা এত দূরে, সেটা কিন্তু আমি আপনাকে 85-এর কথা বললাম, আজকে না। আমরা কোথায় আছি এখন? ডাটাটা করা যাবে না কেন? আপনি আমাকে কিছু দায়িত্ব দেন, আমি আপনার ডাটা সহ আপনি কোথায় থাকেন কি করে সব আমি করে দেব। এটা কোনো কঠিন কাজ না। কিন্তু এখন হলো যে আপনি এটাকে কার দায়িত্ব দিবেন, কে দায়িত্ব নিবে যে হ্যাঁ আমি এই ডাটা করব, এত দিনের ভিতরে করব, আমি করব 500 করব, আপনি 500 করে দেখাই দেন। 500 এখন যারা নতুন জন্মগ্রহণ করতেছেন তাদের ডাটা দিয়ে আপনি করেন না যে এই বছর এই মাসে বা একদিনে এতজন জন্মগ্রহণ, এতজন মারা গেছে। কোনো কঠিন ব্যাপার না। এটা হলো যে আমাদের আসল চিন্তাধারার বিষয়, আমরা কি চাচ্ছি। এখন যদি আমাদের এগুলোর করার ইচ্ছা তাই করতে পারি, কিন্তু দেখা যায় না আমরা অন্য দিকে সময় নষ্ট করি, এগুলো না করে যেগুলো দরকারি জিনিস নেক্সট জেনারেশনের জন্য দরকার, এসব জিনিসগুলা অতি সত্বর করা দরকার। আমি সবার সঙ্গে একমত যে ডাটা যেটা আছে, এই ডাটাটা আমাদেরকে এখন দাঁড়া করাইতে হবে, প্রত্যেকের ইনফরমেশন গুলা, প্রত্যেক জিনিসগুলো এখানে থাকবে। জি অবশ্যই। এম এস সিদ্দিকী, আপনার কাছে আসছি। খোরশেদ আলমের কাছ থেকে শুনলাম ওনার কি মতামত এই প্রণোদনা নিয়ে। আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে কি পরিস্থিতি মনে হচ্ছে, কারা প্রণোদনা পাচ্ছে এবং কেন পাচ্ছে না বলে মনে হয়? আংশিকভাবে তো আলোচনা করেছি। আসলে প্রণোদনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে লোন দেওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া। একজন মানুষ ঋণ খেলাপি বা ইরেগুলার হলে সে লোন পাবে না, মর্টগেজ দেওয়ার ক্ষমতা না থাকলে সে পাবে না। ব্যাংকাররা যদি স্যাটিসফাইড না হয়, কাস্টমার ব্যাংকার রিলেশনশিপের উপর টাকা দেবে, সেটা যদি না হয়, এক্সেট্রা অনেক রকম, ওই ডকুমেন্ট নাই সেই ডকুমেন্ট নাই, এইসব করলে কিন্তু যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তারা লোন পাবে না, প্রণোদনা পাবে না। এখন প্রণোদনার সাথে ঋণের কিন্তু সম্পর্কটা করাটা এটা খুবই ভুল, কারণ প্রণোদনার ক্রাইটেরিয়া টোটালি আলাদা হবে। এখন প্রথমত দেখা যাচ্ছে যে আমরা যাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত হিসাবে দেখছি, যাদের ব্যবসা টোটালি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু একটাও বন্ধ হয়নি। মাঝারি গোছের যারা ইন্ডাস্ট্রি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা এখনো বন্ধ হয়নি। যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে এটা ক্ষুদ্র এবং স্মল এমএসএমইর মেজর অংশ, ওদের রেজিস্ট্রেশন নেই, ওদের ডকুমেন্টেশন প্রপার নেই, ওদের মর্টগেজ দেওয়ার ক্যাপাসিটি নাই, ওদের ব্যবসার অ্যাকাউন্টস ঠিক মতো রাখতে পারে না, ওদের অডিট হয় না। তো যে ক্রাইটেরিয়া গুলো, যে ক্যারেক্টারিস্টিক একটা এসএমই, সেই ক্যারেক্টারিস্টিকটা দেখে প্রণোদনা পাওয়ার কথা নয়। যদিও এসএমইর জন্য আলাদাভাবে টাকা অ্যালোকেশন করা হয়েছে, এর ভিতরে অবশ্য গত 1 বছরের পরিস্থিতি দেখে সরকার কিন্তু কিছু মডিফাই করেছে, কিছু এনজিও কে কিছু টাকা দিয়েছে, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন কর্পোরেশন এদেরকে টাকা দিয়েছে, বলছে যে তোমরা গ্রামীণ অর্থনীতিতে গ্রামের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টাকা দাও, বা এনজিও গুলোর সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে ওদেরকে টাকা দেওয়ার একটা ব্যবস্থা করেছে। এইটা করতেই আমাদের কিন্তু 1.5 বছর চলে গেল। এখন সেখান থেকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু টোটাল প্রণোদনার যে টাকা, সেই টাকার সাথে এটা কিন্তু খুবই ক্ষুদ্র। যেখানে প্রায় 80,000 কোটি টাকা, সেখানে এনজিও অথবা গ্রামের যে ব্যাংকগুলোর থ্রুতে যে টাকাটা যাচ্ছে, এটা কোনোভাবেই 4-5 হাজার কোটি বেশি টাকা না। অথচ প্রণোদনার এই টাকাটার মেজর পোরশন
এসএমই খাতে আসা উচিত ছিল। তো তার মানে আমাদের ক্রাইটেরিয়ার ভিতরে ভুল আছে, আমরা পদ্ধতিগতভাবে এটাকে আমরা কারেক্ট করতে পারি নাই, সেই জন্য রিয়েলি নিডি এমএসএমই গুলোর কাছে সেই টাকাগুলো যাচ্ছে না। তারপরে একটু আগে যে কথাটা বলেছি, যাদের ব্যবসা বন্ধ করে দিয়ে গ্রামে চলে গেছে, আপনি তাকে কি করে আইডেন্টিফাই করবে ব্যাংক? তাকে কিভাবে খুঁজে বের করবেন? তাকে প্রণোদনা দিয়ে তাকে আবার গ্রাম থেকে ফিরিয়ে এনে ঢাকার দোকান অথবা ইভেন ফুটপাতে তাকে আপনি প্রতিষ্ঠিত করবেন আবার নতুন করে, সেটা এটাকে কোনোদিন কারোর পক্ষে সম্ভব? বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো এলিটটা তো এয়ার কন্ডিশন রুমে বসে থাকে, তাদের কাছে যে অ্যাপ্রোচ করে তাদেরটা হয়তো বিবেচনা করবে। এখন যারা রিয়েলি প্রবলেমে আছে, ডিসলোকেটেড হয়ে ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে, সে কি করে এই ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানের সামনে এসে টাকা দাবি করবে? সুতরাং টোটাল ব্যাপারটা খুব হতাশাজনক। আমি মনে করি টোটাল মডিফিকেশন দরকার, করলে হয়তো যে আমরা অ্যাকচুয়ালি রিয়েলি ক্ষতিগ্রস্ত, যাদের ব্যবসা প্রতিষ্ঠান টোটালি বন্ধ হয়ে গেছে তাদেরকে আমরা দিতে পারবো। যাদের আংশিক বন্ধ হয়ে গেছে তাদেরও ক্রাইটেরিয়াটাকে মডিফাই করে তাদেরকে এলিজিবল করতে হবে যে এইসব ডকুমেন্ট থাকুক বা না থাকুক, মর্টগেজ দেওয়ার ক্ষমতা থাকুক বা না থাকুক, এদেরকে প্রণোদনার টাকা দিতে হবে। এবং এই ব্যাপারে যেটা সরকার করতে পারে, যে সেটা সরকার একটা আনকন্ডিশনাল একটা সিকিউরিটি কাভারেজ দিতে পারে। ওরা যে মর্টগেজটা বলে, সেই মর্টগেজ যেমন ধরেন প্রায় 400 বিলিয়ন টাকার উপরে বেশি টাকা সরকারি কর্পোরেশন গুলোকে ব্যাংকগুলো লোন দিয়েছে। তার মানে এই কর্পোরেশন গুলো কোনো মর্টগেজ দেয়নি, শুধুমাত্র সরকার একটা গ্যারান্টি দিয়েছে। এই যে মোর দেন 4000 বিলিয়ন টাকা, এই টাকার অর্ধেকটা অলরেডি খেলাপি হয়ে গেছে। তার মানে এই 400 বিলিয়ন টাকার একটি টাকাও ব্যাংক কোনোদিন ফেরত পাবে না। আমরা যখন ঋণ খেলাপির কথা বলি, আমরা শুধু ব্যবসা প্রতিষ্ঠানকে, প্রাইভেট ব্যবসাকে গালিগালাজ করি, অকথ্য ভাষায় গালিগালাজ করি, কিন্তু সরকারি প্রতিষ্ঠান যে লোন নিয়ে টাকা দিচ্ছে না, এটা কিন্তু আমরা আলোচনার ভিতরে আনি না। জি, অবশ্যই এটা একটা আসলে দুঃখজনক একটি বিষয়। আমি আপনার কাছে আবার আসছি, মাহফুজুল হক শাহ, আপনি কিছু বিষয় বলছিলেন প্রণোদনার বিষয়ে, আপনার মতামতটা এখন জানাবেন আমাদের। হ্যাঁ, না আসলে সিদ্দিক ভাই যেটা বলেছে ওইটাই মূল কথাটা। ওই জায়গায় ওইটাকে আমি শুধু কিছু পয়েন্ট যোগ করছি, যেটা আমি বলতে চেয়েছিলাম। যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে এটা কোনো প্রণোদনা হতেই পারে না। এটার নাম কেন দিয়ে প্রণোদনা হয়েছে সেটা আমি জানি না। এটাকে সফট লোন হতে পারে, কম সুদের লোন, পরিষ্কার। কেন লোনের যেটা লোন দেওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া গুলো আমাদের এখানে নির্ধারিত আছে, আমাদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা সরকার কর্তৃক, সেটাকে ব্যাংকের বিবেচনায় নিয়ে কিন্তু লোনটা ডিসবার্স করা হয়। এটা গেল একটা। সেকেন্ড কথা হচ্ছে এখানে মর্টগেজের যে বিষয়টা এসছে, এটাকে মর্টগেজ ছাড়াও কিন্তু আমরা অনেক সময় লোন দিতে পারি এসএমই লেভেল, যেটার জন্য আমরা বারবার করে বলে এসেছিলাম। যেমন ধরুন একজন এসএমই ব্যবসায়ীর কাছে আমাদের যে মর্টগেজ সিস্টেমটা এখানে আছে, হয়তো ওর কাছে এরকম কোনো জমি নেই যেটা দিয়ে সে, বা ওরকম কোনো জায়গা নেই যেটা বন্ধক দিয়ে বা জামানত রেখে ব্যাংক থেকে লোন নেবে। আমরা যেটা বলতে চাচ্ছি, যেমন ছোট ছোট কিছু ব্যবসায়ী আছে, 10 লাখ, 5 লাখ, 20 লাখ এরকম টাইপের যে ব্যবসায়ীরা আছেন, ওনাদেরকে ওই এলাকা হয়তো ধরুন ওখানকে যে গণ্যমান্য ব্যক্তি হতে পারে, কোন ধরনের বিজনেস, যে মার্কেট হলে যে একটা বড় মার্কেটের রেজিস্ট্রেশন থাকে, ওখানে 400 দোকানদার আছে, রেজিস্ট্রেশন সভাপতি সেক্রেটারি হতে পারে, বা একজন যে যিনি আমাদের জনপ্রতিনিধি আছেন ওই এলাকায়, ওনার রিকমেন্ডেশন থাকতে পারে। ভাই এভাবে করে দুজনকে জামানত দিয়েও তো লোন দেওয়া হচ্ছে চাইলে। সেটা কিন্তু এখানে কত পাচ্ছে, এখানে 5% উপরে আমার মনে হয় না মিসইউজ, সেটা একটা করা যেতে পারে। কিন্তু আমাদের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো যে সিস্টেমটা দিয়ে আছে, না আমি জায়গা ছাড়া আমি জামানত চাই দিতে পারবো, তো এইভাবে তো হলে হবে না। আমরা ওটাকে ইজি করতে চাচ্ছি, মানুষকে বিশ্বাস করতে হবে। আর সিদ্দিক ভাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু উল্লেখ করেছেন, এটা কিন্তু সবাইকে বলা উচিত। আমাদের মিডিয়াতে বলুন এবং বিভিন্ন জায়গায় বলুন, ঋণ খেলাপি চিহ্নিত করে ব্যবসায়ীদেরকে গালিগালাজ, এবং অনেকভাবে আমি যেটা বললাম আমাদের গার্মেন্ট ব্যবসায়ীদেরকে কিভাবে করে চিহ্নিত করা হয়েছে। ওয়ারেস 82% ফরেন কারেন্সি ব্যবসা করে আর্ন করছে এখন আমাদের টেক্সটাইল সেক্টর। এই সেক্টরকে বিশেষ করে বিজিএমই, বিকেএমই, বিটিএমই, এই তিনটা, এখন ওই তিনটা অর্গানাইজেশন খুব স্মার্টলি আছে বলে ওনারা হয়তো জিনিসগুলোকে তুলে ধরতে পারছে, সরকার ওনাদের সাথে কাজ করতে পারছে, এবং পলিসি লেভেলে পলিসি চেঞ্জ করার জন্য ওই জায়গায় কিছু কাজ করতে পারছে। এখন একটা ছোট্ট বিরতিতে আবারও যেতে হচ্ছে আমাদের, এসে আপনার সাথে শুরু করব। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন।
দর্শক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। কথা বলছিলাম ব্যবসা বাণিজ্যের গতি নিয়ে। আমি মাহফুজুল হক শাহ আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। একটু ভিন্ন বিষয়ে জানতে চাবো আপনার কাছ থেকে। জানাবেন যে অনেক প্রবাসী কিন্তু ফিরে আসছে আসলে, এবং এই পরিস্থিতিতে আমরা কিন্তু রেমিটেন্স একটি বড় অংশ আমাদের কিন্তু আসলে জিডিপিতে ধরে রাখে। একটু বলবেন যে আসলে এটার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা কোনো চিন্তা করা হয়েছে যে যারা ফিরে আসছেন তাদের জন্য আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে কি? জি, আসলে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ইকোনমিতে বেশ কয়েক বছর থেকে আমাদের প্রবাসীদের যে রেমিটেন্স পাঠানো, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বের সাথে আমরা মানে আমাদের ইকোনমি, এবং সেই বিষয়ে আমরা সরকার যেটা চিন্তা করেছে, এই জায়গায় কিন্তু একটা সমস্যা, যেটা বললাম, আমাদের কোনো ডাটার একটা প্রবলেম আছে। হ্যাঁ, যদি বা শুরু থেকে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটার উপর কাজ করছে, এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্লাস আমাদের যেটা ফাইন্যান্স মিনিস্ট্রি, আমাদের বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন থেকে শুরু করে বাকি অন্যান্য যে বিষয়গুলি আছে, এখানে একটা বড় ধরনের সমন্বয়হীনতা আছে। তো সুতরাং সরকারের চিন্তা ভাবনা কিন্তু ঠিকই আছে। সরকার চেষ্টা করছে প্রবাসীদেরকে কিভাবে, যারা বিদেশ ফেরত গিয়েছে বা যাওয়ার সম্ভাবনা আছে, ওদেরকে আবার ফেরত পাঠানো বা ওদের কাজে আবার ফিরে যাওয়ার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া। আর না হলে পরে যে প্রবাসীরা ওখান থেকে, অনেক প্রবাসী এসছে এখানে, স্কিল ছিল ওখানে, তারা দেশে এখন কিছু করতে চায়, সেই ধরনের সুযোগ সুবিধা ওনাদের কাছে। প্রবাসীদের বিষয়টা হচ্ছে এমন, অনেক প্রবাসীর কাছে অত টাকা পয়সাটা সমস্যা নেই, কিন্তু এই সুযোগ সুবিধাটা সৃষ্টি করে দেওয়া হচ্ছে এটা মূল বিষয়। ওই জায়গায় যদি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছেন, এটার সাথে যদি আমাদের অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে, ওরা যদি একটা সমন্বয় করে আমাদের একটা সিস্টেম উদ্ভাবন করতে পারে, তাহলে আমরা অনেক প্রবাসী আছে যারা বাংলাদেশেও এখন বিভিন্ন উৎপাদন খাতে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের সাথে যে প্রফেশনগুলি আছে, সেগুলোর সাথে জড়িত হয়ে দেশকে অনেক কিছু দিতে পারে। যে খোরশেদ আলম, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাচ্ছি যে আমাদের এই রেমিটেন্সের যে একটি বড় অংশ আসলে প্রবাসী থেকে আসছে, সেখান থেকে একটি বড় জনগোষ্ঠী ফিরে আসছে, এই বিষয়ে আপনার মতামত কি? না, আপনি কথা সঠিক যে এখানে আমাদের জানা মতে আর কি, আমার কাছে যে তথ্য ছিল, এর ভিতরে কতজন গিয়েছেন বলতে পারবো না, প্রায় 10 লাখের মতো আমাদের এখানে ফেরত এসেছে। আসার পরে এদের ভিতরে যে সমস্যা দেখা দিয়েছিল, সর্বপ্রথম দেখা দিয়েছিল যে তাদের যেখান থেকে এসেছে তাদেরকে ওইখানে যোগদানের জন্য বলা হয়েছে, ওটা খোলা হয়েছে, কিন্তু অনেক সময় তারা এখানে ভিসা বা আমাদের ধরেন এই কোভিড-19 যে কি বলে যে টেস্ট রিপোর্ট, এসব নানান জটিলতার জন্য অনেকের সময় মতো যেতে পারেন নাই। অনেকের ভিসা হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে ভিসা পান নাই। কিন্তু তারা এখনো মনে করেন, আমার মনে হয় কিছু লোক গিয়েছেন, বাকি কিছু লোক আছেন তারা এখনো যেতে পারেন নাই। তবে তারা যথেষ্ট চেষ্টা করতেছেন। কিছু লোক আছেন যে তারা আর মানে ফেরত যাবেন না। কিছু লোক আসছেন, হয়তো এখানে 2% থেকে 5% লোক, কিন্তু তারা আর যাবেন না। তারা বলে দিয়েছেন যে ভাই আমরা যাবো না, এখানে আসছি ছোট ছোট ব্যবসা করি, কিছু দেখি সংসার চালাই। কিন্তু এদের জন্য সরকার থেকে আমার জানা মতে কিছু তাদের আপনার লো ইন্টারেস্টে লোন দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি একটা জানেন, যেটা আমরা খুবই খুশি হয়েছি, যে যেসব এখন যারা যাচ্ছেন তারা যদি ওইখান থেকে আমাদের এখানে ফরেন কারেন্সি পাঠায়, এই ফরেন কারেন্সি পাঠানোর পরে এইটার উপরে কিন্তু সরকার একটা প্রভিডেন্ট ফান্ড হিসেবে একটা কিন্তু দিয়েছে, আপনার ইনসেন্টিভ ঘোষণা করেছে। যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন, এই ডলারটা যদি বাংলাদেশ ব্যাংকে আসে, এবং এটার উপরে তাদেরকে একটা আপনার প্রভিডেন্ট ফান্ড হিসেবে তাদেরকে একটা কিন্তু ফান্ড রাখা হচ্ছে, যে উনি যেটা পাঠাবেন এখান থেকে সরকার দিবেন 5%, উনারা দিবেন 5%, 10% করে জমা থাকবে। তো এটা কিন্তু একটা ভালো কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমরা। আমি একটু এমএস সিদ্দিকী স্যারের মাধ্যমে শেষ করতে চাচ্ছি, অনুষ্ঠান আসলে শেষে চলে এসেছি আমরা। এমএস সিদ্দিকী স্যার, আপনি যদি কিছু বলার থাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম শেষ হয়নি। আমি বলছিলাম যে মর্টগেজ ফ্রি, সিকিউরিটি ফ্রি শুধু সরকারের গ্যারান্টার এগেইনস্টে যদি সরকারি প্রতিষ্ঠানগুলোকে লোন দিতে পারে, তাহলে এসএমই কে কেন দিতে পারবে না? পৃথিবীর সব দেশেই এসএমই কে লোন দেওয়ার জন্য যে গ্যারান্টি, সেই গ্যারান্টি স্কিমটা সরকারই দিয়ে থাকে অথবা কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে। এখানে অবশ্য বলে রাখা দরকার, বাংলাদেশ ব্যাংকেরও একটা গ্যারান্টি দেওয়ার একটা স্কিম আছে, কিন্তু ওইটার ডিটেলস আলোচনা করার সময় এখন নেই। সেটাতে এমন সব ক্রাইটেরিয়া যে এটা ব্যাংক এই সেই সিকিউরিটি গ্যারান্টি স্কিম নিয়ে এসএমই কে লোন দিতে চায় না। সুতরাং এটাকে আলোচনা করে, ব্যাংকের সাথে আলোচনা করে সেন্ট্রাল ব্যাংক এটাকে মডিফাই যদি করে, বা সরকার যদি সিকিউরিটি ব্যাপারটা আনকন্ডিশনাল গ্যারান্টি দেয়, তাহলে এই প্রণোদনার টাকা এবং লোন সবই এমএসএমই গুলো আমাদের দেশে পাবে এবং ইকোনমিটা সঠিক কন্ট্রিবিউট করবে।
আর আরেকটা যেটা আপনারা আলোচনা করছিলেন যে বিদেশিরা যা ফেরত, ওদের জন্য কিন্তু একটা প্রণোদনা প্যাকেজ সরকার ঘোষণা করেছে। এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে জানি না, তাদেরকে ব্যবসা করার জন্য এবং আমাদের আসলে আজকের মতো শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সাথে আবার এই বিষয়ে সামনে কথা বলার সুযোগ পাবো। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।